সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ক্লাসটা আজকে প্রিপারেশনের সর্বশেষ ক্লাস অর্থাৎ 3 নম্বর ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। এই ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে একটু আলোচনা করব, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নর্মাল প্রিপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে আমরা কী বুঝি সেটা আমাদের একটু জানা দরকার। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখা যাবে যে অনেক সময় একই শব্দের শেষে ভিন্ন ভিন্ন ধরনের প্রিপোজিশন বসে, এবং সেগুলো মনে রাখতে গেলে যে প্রসেসটা সেটা আমাদেরকে বিশেষ করে জানা প্রয়োজন। তো দেখো, আমরা একটু কথা বলি এইভাবে। অ্যাকর্ডিং টু ইংলিশ ইউজেস, certain words are followed by particular prepositions. These are called appropriate prepositions, and students should study the uses of appropriate preposition carefully. অর্থাৎ আমরা ইংরেজি ভাষারীতি অনুসারে কিছু কিছু শব্দের পর কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, হ্যাঁ, অর্থাৎ ইংরেজি ভাষারীতি অনুসারে কিছু কিছু শব্দের পর কিছু নির্দিষ্ট প্রিপোজিশন বসে, এগুলিকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলে। তো ছাত্রছাত্রীদের এগুলো খুব যত্ন সহকারে পড়া উচিত এবং শেখা উচিত এবং মনে রাখা উচিত। এখন আমরা যে কিছু গুরুত্বপূর্ণ সাম ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে কথা বলতে যাচ্ছি। তো দেখো, এখানে তোমাদের বইয়ে দেখবা প্রথমেই আছে অ্যাবাইড বাই, অ্যাবাইড উইথ এবং অ্যাবাইড ইন। এখন এখানে কোথায় বাই হবে, কোথায় উইথ হবে এবং কোথায় ইন হবে, এটা তো আমাদেরকে মনে রাখতে হবে সুন্দর করে। তো মনে রাখতে গেলে আমাদের যে বিষয়টা ফলো করা উচিত সেটা হলো আমাদের এক্সাম্পল, অন্তত অ্যাটলিস্ট একটা করে এক্সাম্পল যদি আমরা মনে রাখতে পারি তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে রাখা তোমার জন্য সম্ভব। এবং একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করলেই তখন তুমি এটা মনে করতে পারবে। দেখো, অ্যাভয়েড বাই মানে হলো মেনে চলা। তো আমরা এক্সাম্পলটা যদি এভাবে বলি যে স্টুডেন্টস শুড অ্যাভয়েড বাই দেয়ার টিচার্স অ্যাডভাইস, অথবা এভরিবডি শুড অ্যাভয়েড বাই দ্য রুলস অফ দ্য সোসাইটি, তাই না? তাহলে অ্যাভয়েড বাই মানে মেনে চলা, এটা গেল। অ্যাভয়েড উইথ, সঙ্গে থাকা, হি অ্যাভয়েডস উইথ হিজ প্যারেন্টস, অথবা আই অ্যাভয়েড উইথ মাই প্যারেন্টস, আমি আমার পিতার সঙ্গে বাস করি। আচ্ছা, এরপরে আসছে অ্যাভয়েড ইন। অ্যাভয়েড উইথ হচ্ছে সঙ্গে থাকা, অ্যাভয়েড ইন হচ্ছে বাস করা। আই অ্যাভয়েড ইন ময়মনসিং, অথবা হি অ্যাভয়েডস ইন ঢাকা, সে ঢাকায় বাস করে। ওই লিভ ইন, অ্যাভয়েড ইন, এরকম মনে রাখতে হবে আর কি। লিভ ইন বাস করা, লিভ অন যেমন খেয়ে বাঁচা, এরকম। তো অ্যাভয়েড ইন হচ্ছে বাস করা। তারপর অ্যাবস্টেইন ফ্রম, বিরত থাকা, কোনো কিছু থেকে বিরত থাকা, যেমন এভরিবডি শুড অ্যাবস্টেইন ফ্রম গ্যামলিং হতে পারে, স্মোকিং হতে পারে, অর্থাৎ যে সমস্ত খারাপ কাজ আছে। তো এটা আমরা তাহলে অ্যাবস্টেইন ফ্রম হচ্ছে বিরত থাকা। তাহলে এক্সাম্পলটা আমরা এভাবে দিতে পারি, এভরিবডি শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, মানে প্রত্যেকেরই কী থেকে, স্মোকিং, ধূমপান থেকে বিরত থাকা উচিত, এটা খুবই খারাপ। অ্যাকিউজ অফ মানে অভিযোগ করা। তো যেমন হি ইজ অ্যাকিউজড অফ থেফট, অর্থাৎ সে চুরির দায়ে কী হয়েছিল, দোষী সাব্যস্ত হয়েছিল, অভিযুক্ত হয়েছিল। তো তারপরে আসছে অ্যাবাউন্ড উইথ। অ্যাবাউন্ড উইথ মানে হলো পূর্ণ থাকা, অ্যাবাউন্ড উইথ। তাহলে দ্য পদ্মা অ্যাবাউন্ডস উইথ ফিশেস, অর্থাৎ পূর্ণ থাকা, অ্যাবাউন্ড উইথ। আর হচ্ছে প্রচুর পরিমাণ থাকে, অ্যাবাউন্ড, এটা হলো অ্যাবাউন্ড ইন। হ্যাঁ, ফিশেস অ্যাবাউন্ডস ইন দি পদ্মা। হ্যাঁ, তাহলে প্রচুর, মানে পদ্মা নদীতে প্রচুর পরিমাণে কি মাছ আছে। তো অ্যাকাউন্ট ফর, এরপরে আসছে অ্যাকাউন্ট ফর, অ্যাকাউন্ট টু, অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি যেগুলো বেশ জোড়া আছে, এইগুলো জোড়াগুলো মনে রাখতে পারলে খুব সমস্যা হয় না। আর পরীক্ষার সময় দেখা যায় স্যার ম্যাডামরা ওই জোড়া থেকেই বেশি প্র্যাকটিস করেন আর দিয়ে দেন প্রশ্নে। এই জন্য আমরা জোড়ায় যেগুলো আছে ওইগুলো নিয়ে আমরা কথা বলছি আর কি। তো অ্যাকাউন্ট ফর মানে এটাও চাওয়া, অ্যাকাউন্ট টু দায়ী থাকা, অ্যাকাউন্ট ফর দায়ী, অ্যাকাউন্ট টু এটাও হলো দায়ী, এবং যে জন্য দায়ী তার আগে হলো ফর, আর যার কাছে দায়ী সেজন্য হবে হলো টু। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে শেষ করতে পারি যে এভরিবডি মাস্ট অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ওয়ার্ল্ডলি ডিডস। তার মানে কি, অর্থাৎ প্রত্যেকেরই আমাদের আল্লাহর কাছে পৃথিবীতে যে কাজ করছে এই পার্থিব যে সমস্ত কাজকর্মের জবাব দিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে ফর হলো যে জন্য, আর যার কাছে হলো টু। তাহলে উই অল শুড অ্যাকাউন্ট টু আল্লাহ ফর আওয়ার ওয়ার্ল্ডলি ডিডস। এরপরে আমরা আসছি এগ্রি টু, প্রস্তাবে রাজি হওয়া।
হ্যাঁ, প্রস্তাবে রাজি হওয়া হলো এগ্রি টু। আবার এগ্রি উইথ আছে, কোনো বিষয়ে রাজি হওয়া হলো এগ্রি টু, আর কোনো ব্যক্তির সাথে রাজি হওয়া হচ্ছে এগ্রি উইথ, আর এগ্রি ওয়ান হচ্ছে কোনো বিষয়ে রাজি হওয়া। দেখো এখানে এগ্রি টু কোনো প্রস্তাবে রাজি হওয়া, এগ্রি টু। দেখো আই ক্যান এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট, আই ক্যানট এগ্রি টু ইউর প্রপোজাল, এটা হলো প্রস্তাবে রাজি হওয়া। মানে আই ক্যানট এগ্রি টু ইউর প্রপোজাল, অর্থাৎ আমি তোমার প্রস্তাবে রাজি হতে পারি না। তারপরে এগ্রি ওয়ান কোনো বিষয়ে রাজি হওয়া, আই ক্যান এগ্রি উইথ ইউ অন দিস পয়েন্ট। হ্যাঁ, এরকম। অ্যাপ্লাই টু মানে কারো কাছে আবেদন করা। তখন প্রিন্সিপাল স্যার কাছে তুমি প্রার্থনা করছো, মনে করো একটা ছুটির জন্য, তো আই অ্যাপ্লাইড টু দ্য প্রিন্সিপাল ফর ওয়ান ডে লিভ, আমি একদিনের জন্য প্রিন্সিপাল স্যার কাছে আবেদন করেছিলাম। অ্যাপ্লাই টু প্রয়োগ করা। হ্যাঁ, প্রয়োগ করা এটা এরকম হবে, দ্য রুল ডাজ নট অ্যাপ্লাই টু মাই কেস। হ্যাঁ, অ্যাপ্লাই টু প্রয়োগ করা। অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া। দেখো এরপরে অ্যাটেন্ড টু আছে, অ্যাটেন্ড ওয়ান আছে, অ্যাটেন্ড অ্যাড আছে। অ্যাটেন্ড টু মনোযোগ দেওয়া, তাহলে এভরিবডি শুড অ্যাটেন্ড টু হিজ, every student should attend to his studies, অর্থাৎ মনোযোগ দেওয়া, পড়ালেখায় মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড ওয়ান সেবা করা। তাহলে আমরা এ নার্স অ্যাটেন্ডস ওয়ান পেশেন্টস, তাই না? নার্সেরা কী করে? রোগীদেরকে সেবা করে। তারপর অ্যাটেন্ড অ্যাট মানে গমন করা, হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস টাইমলি, এটা হচ্ছে গমন করা, অ্যাটেন্ড অ্যাট। তাহলে এখানে আমরা অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড ওয়ান এবং অ্যাটেন্ড ওয়ান। তো অ্যাটেন্ড টু হচ্ছে মনোযোগ দেওয়া, এক্সাম্পলটা মনে রাখলেই হবে। তো এভরি স্টুডেন্ট শুড অ্যাটেন্ড টু দেয়ার লেসন্স। অ্যাটেন্ড ওয়ান সেবা করা, এ নার্স অ্যাটেন্ডস অন পেশেন্টস। অ্যাটেন্ড অ্যাট গমন করা, যেমন হি ডাজ নট অ্যাটেন্ড অ্যাট হিজ অফিস টাইমলি। এরপর আসছে অ্যাবসেন্ট ফ্রম, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত। হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং ইয়েস্টারডে, সে গতকালকে কি সভা থেকে অনুপস্থিত ছিল। অ্যাটোন ফর হচ্ছে প্রায়শ্চিত্ত করা, তাই না? এ সিনার হ্যাজ টু অ্যাটোন ফর হিজ সিন, একজন সিনারকে, একজন পাপীকে তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে সংলগ্ন, আওয়ার স্কুল ইজ অ্যাডজাসেন্ট টু মাইন, এখানে মাইন বলতে আমার বাড়ির পাশে আর কি, এটা বোঝাচ্ছে অ্যাডজাসেন্ট টু। হ্যাঁ, তারপরে অ্যাফ্রেড অফ, ভীত। হ্যাঁ, হি ইজ অ্যাফ্রেড অফ, আই এম নট অ্যাফ্রেড অফ এনিবডি, তাই না? অ্যাফ্রেড অফ, হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিবডি। অ্যাংশাস অ্যাবাউট মানে কি? চিন্তিত, অ্যাংশাস অ্যাবাউট। তাহলে প্যারেন্টস আর অ্যাংশাস অ্যাবাউট দেয়ার চিলড্রেন, তারা তাদের ছেলে মেয়ে নিয়ে চিন্তিত থাকে। তারপরে অ্যাশেমড অফ হলে লজ্জিত, যে আই এম অ্যাশেমড অফ হিজ মিসকন্ডাক্ট, অর্থাৎ তার দুর্ব্যবহারের জন্য আমি লজ্জিত। এরপর অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে, এটা প্রায় আসে, অ্যাশেমড অফ অ্যাকর্ডিং টু। তাহলে আই অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস, যেমন আমি কি করেছিলাম, যে তার উপদেশ অনুযায়ী কাজ করেছিলাম। আই অ্যাক্টেড অ্যাকর্ডিং টু হিজ অ্যাডভাইস। তো বেগ ফর হলো চাওয়া, আর বেগ অফ হচ্ছে প্রার্থনা করা। বেগ ফর, এখানে বেগ ফর হচ্ছে একটা প্রার্থনা করা, দুইটাই, একটা প্রার্থনা করা একটা চাওয়া, দুইটাই প্রার্থনা করা। যেমন আই বেগ মার্সি অফ দ্য প্রিন্সিপাল, বেগ অফ। আর বেগ ফর হলো চাওয়া, যেমন কোনো জিনিস কারো কাছে চাওয়া, এটা হলো বেগ ফর। যেমন দ্য পুয়ার বেগ ফর আর্মস অফ দ্য রিচ, মানে গরিবেরা কি করে, আর্মস মানে হলো ভিক্ষা, গরিবেরা ধনীদের কাছে কি করে, ভিক্ষা চায়, অর্থাৎ কোনো জিনিস চাওয়া, প্রার্থনা করা, এটা হচ্ছে বেগ অফ। আর হলো বেগ অফ হচ্ছে আই বেগ মার্সি অফ দ্য প্রিন্সিপাল, আর বেগ ফর হচ্ছে চাওয়া। যেমন কি বললাম এক্সাম্পলটা, যে দ্য পুয়ার বেগ ফর আর্মস অফ দ্য রিচ, এই বেগ ফর। তারপরে হচ্ছে হলো বার্স্ট ইনটু এবং বার্স্ট আউট, অর্থাৎ একটা কান্নায় ভেঙে পড়া, আর একটা হচ্ছে হাসিতে ফেটে পড়া। দেখো, সাডেনলি হি বার্স্ট ইনটু টিয়ার্স, হঠাৎ করে সে কী করেছিল, কান্নায় ভেঙে পড়েছিল, এটা কান্নায় ভেঙে পড়া। আর হাসিতে ফেটে পড়া হচ্ছে বার্স্ট আউট, যেমন দে বার্স্ট আউট ইনটু এ লাফটার হিয়ারিং মাই জোকস, অর্থাৎ তারা কি করেছিল,
তারা হাসিতে ফেটে পড়েছিল আমার এই তামাশা শুনে, আমার এই জোক শুনে তারা হাসিতে ফেটে পড়েছিল। এরপরে কনসিস্ট অফ মানে গঠিত, আর কনসিস্ট ইন মানে হলো নিহিত। যেমন আওয়ার টিম কনসিস্ট অফ 10 মেম্বার্স, অথবা আওয়ার টিম ইজ কনসিস্টেন্ট অফ 15 মেম্বার্স, গঠিত। আর নিহিত হচ্ছে কনসিস্ট ইন। এখানে ট্রু হ্যাপিনেস কনসিস্টস ইন কন্টেনমেন্ট, মানে প্রকৃত যে সুখটা এই পরিতৃপ্তির মধ্যেই হলো নিহিত। আচ্ছা, এরপরে আমরা কিওর অফ এবং কিওর ফর। কিওর অফ মানে আরোগ্য, আর কিওর ফর মানে প্রতিকার। এখন দেখো, দ্য পেশেন্ট হ্যাজ বিন কিওরড অফ হিজ ডিজিজ, এটা হচ্ছে কিওর অফ। আর কিওর ফর প্রতিকার, প্রতিকার যেটা নাপাইস কিওর ফর হেডেক হতে পারে অথবা ফিভার হতে পারে। তো নাপাইস কিওর ফর হেডেক। এরপরে যে আমরা দেখি আরও কিছু ইম্পর্টেন্ট, আমি কিন্তু এখানে ম্যাক্সিমাম জোড়াগুলো সেগুলো আমি বলেছি আর কি, সবগুলো আলোচনা করি নাই। কিছু গুরুত্বপূর্ণ যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো নিয়ে কথা বলছি। ডিল ইন এবং ডিল উইথ। ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ হচ্ছে ব্যবহার করা। ডিল ইন হচ্ছে ব্যবসা করা। তো কেমন, যেমন মাই ফাদার ডিলস ইন রাইস হতে পারে, ডিলস ইন জুট হতে পারে, তাই না? ডিলস ইন ক্লথ হতে পারে, এটা হলো ব্যবসা করা। আর ডিল উইথ হলো ব্যবহার করা। এখন মনে হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ দ্য পিপল, অথবা আই ডু নট নো হাউ টু ডিল উইথ এ জেন্টলম্যান, অর্থাৎ ভদ্রলোকের সাথে কীভাবে ব্যবহার করতে আমি জানি না, এগুলোকে আমাদেরকে শিখতে হবে। তো ডিল ইন ব্যবসা করা, ডিল উইথ হচ্ছে ব্যবহার করা। ডাল অফ হলো বোধ শক্তিহীন, হি ইজ ডাল অফ হিয়ারিং, তাই না? দ্য বয় ইজ ডাল অফ হিয়ারিং, অর্থাৎ সে কানে কম শোনে। ডাল অ্যাট হলো কাঁচা। এমন মনে করতে রহিম ইজ ডাল অ্যাট ইংলিশ, কারণ ইংলিশকে অনেকেই ভয় পায়, কিন্তু ইংলিশ যারা পড়ে, যারা ওর ভিতরে ঢোকে, তাদের কাছে ইংরেজি কোনো বিষয় না। তো এখানে তো ডাল অফ হচ্ছে বোধ শক্তিহীন, আর ডাল অ্যাট হচ্ছে কাঁচা, কোনো বিষয়ে কাঁচা। যেমন আই এম ডাল অ্যাট বাংলা হতে পারে, ডাল অ্যাট ইংলিশ হতে পারে। এরপরে আরেকটা আছে খুব গুরুত্বপূর্ণ একটা, যেমন ডাই অফ হলো রোগে মরা। ডাই দিয়ে 4টা আছে, যেমন ডাই অফ, ডাই বাই, ডাই ফর, ডাই ফ্রম। এখন ডাই অফ হচ্ছে রোগে মরা, যেমন দ্য পুয়ার ম্যান ডাইড অফ ফিভার, ডাইড অফ কলেরা, ডাইড অফ ডিসেন্ট্রি। তাহলে এটা রোগে মরলে হলো ডাই অফ। আচ্ছা, আর ডাই বাই হচ্ছে আকস্মিক মরা, হঠাৎ করে মরে যাওয়াকে ডাই বাই ব্যবহৃত হবে। যেমন হি ডাইড বাই সুইসাইড, অথবা হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, এই দুটো হলো। এরপরে আছে হলো ডাই ফ্রম হলো বেশি খেয়ে মরা, বেশি কিছু এক্সেস কিছু খেয়ে মরা। যেমন দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং, অর্থাৎ সে বেশি খেয়ে মরে গেলো, ডাইড ফ্রম ওভার ইটিং। আর ফর হলো দেশের জন্য স্যাক্রিফাইস করা। যেমন এভরিবডি শুড রেডি টু ডাই ফর দ্য কান্ট্রি, তাহলে উই শুড রেডি ফর দ্য, বা উই মাস্ট রেডি ফর টু ডাই ফর আওয়ার কান্ট্রি। যেমন আমাদের এই যে মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, এই যে মুক্তিযুদ্ধে দেখো লাখ লাখ মানুষ সেখানে দেশের জন্য আত্মত্যাগ করেছিল, এটা হলো ডাই ফর। হ্যাঁ, দে ডাইড ফর দ্য কান্ট্রি, ফর অ্যাচিভিং ইন্ডিপেন্ডেন্স ফর দ্য কান্ট্রি। তো এছাড়া আরও আছে। তো আমরা মোটামুটি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কথা বললাম। তো এগুলো তোমরা খুব সুন্দর করে বা খুব আগ্রহ সহকারে, খুব কেয়ারফুলি তোমরা এগুলো শিখবে। এগুলো শিখলে দেখবে যে তোমাদের কাছে সব কিছু আস্তে আস্তে সব সহজ হয়ে যাচ্ছে। এগুলো তোমরা তোমাদের জন্য মানে মনে রাখা অনেক সহজ হবে, এটা আমি বলছি। তো আমরা আজকে আমাদের এটাই হলো লাস্ট ক্লাস প্রিপোজিশন নিয়ে আমরা 3টা ক্লাস নিলাম। প্রথমে আমরা আলোচনা করেছিলাম প্রিপোজিশন এবং তার প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম, একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম, বেশ কিছু এক্সাম্পল দিয়েছিলাম। এবং দ্বিতীয় ক্লাসে আমরা প্রিপোজিশনের সংজ্ঞা, প্রিপোজিশনের প্রকারভেদ, সংজ্ঞা সহ এক্সাম্পল আর বেশ কিছু সিম্পল প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে আমাদের থার্ড ক্লাস, এই থার্ড ক্লাসে আমরা আলোচনা করলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আজকে আমরা এই পর্যন্তই। তোমাদের হোমওয়ার্ক যেগুলো আলোচনা করলাম এইগুলি তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো সবাই ভালো থেকো, আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখো। থ্যাংক ইউ এভরিবডি।